হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আমেরিকার রাজধানীতে সেনা মোতায়েন করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গোটা রাজধানীতে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। কেন, কি বৃত্তান্ত, পুরো ব্যাপারটা আমরা এই ছোট্ট ভিডিওটায় বুঝে নিতে চেষ্টা করব। তো দেখুন, প্রথম কথা, সারা পৃথিবীর সমস্ত ইম্পর্টেন্ট নিউজ পেপারে এই মুহূর্তে হেডলাইন যে পাবলিক সেফটি এমার্জেন্সি, ক্রাইম এমার্জেন্সি, আল জাজিরা, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, whitehouse.gov, বিবিসি, ট্রাম্প ডিপ্লয়েজ ন্যাশনাল গার্ড টু ওয়াশিংটন ডিসি। তো সমস্ত জায়গায় এই খবর। কেন, এক এক করে আমরা বুঝে নেব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, এই শহরটা কোথায়, যেটা আমেরিকার রাজধানী। ছাত্রছাত্রীদের বলছি, তোমরা যে ভুলটা করো বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা ভাবো যে এইটা হচ্ছে আমেরিকার রাজধানী। না, আমেরিকাতে টোটাল 50টা স্টেট আছে, মানে আমাদের দেশের বিচারে বোঝো, আমাদের যেমন রাজ্য আছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, এরকম এদের এখানে 50টা রাজ্য আছে। ওয়াশিংটন, ঠিক আছে, থেকে শুরু করে এই নিউ মেক্সিকো থেকে শুরু করে আরিজোনা, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে টেক্সাস, এগুলো সব এক একটা রাজ্য, মোট 50টা রাজ্য। এই রাজ্যটার নাম ওয়াশিংটন, এটা রাজধানী নয়। রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওকে, রাজধানী এই জায়গাটায়, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, মনে থাকবে। ডিসি মানে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এই যে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এই জন্য এসছে ডিসি। ক্লিয়ার? তাহলে এইখানে যত কাণ্ড ঘটছে এই মুহূর্তে, এবার চলো আমরা বুঝে নিই যে কি ঘটেছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে 11ই আগস্ট 2025, মানে গতকাল কি করা হয়েছে, পিএসি লাগু করা হয়েছে রাজধানীতে। পিএসি মানে পাবলিক সেফটি এমার্জেন্সি। পাবলিক সেফটি এমার্জেন্সি মানে, পাবলিক সেফটি এমার্জেন্সিতে যেটা করা হয়েছে যে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট, এটা কি জিনিস, এটা হচ্ছে ওই যে ওয়াশিংটন ডিসি, এটা একটা শহর, এটা কোনো রাজ্য নয়, আমরা আগেই ম্যাপে দেখেছি, ছোট্ট জায়গা। এই ওয়াশিংটন ডিসি শহরটার তো পুলিশ লাগবে টোটাল শহরটাকে চালাতে, ঠিক রাখতে। কারা এই দায়িত্বে, যেমন কলকাতার দায়িত্বে কারা, কলকাতা পুলিশ। বাকি পশ্চিমবঙ্গের দায়িত্বে কারা, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তেমন ওয়াশিংটন ডিসির দায়িত্বে থাকে এমপিডি, মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। ওকে, মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকে কে চালায়? ওয়াশিংটন ডিসির মেয়র চালায়। আমাদের কলকাতা শহরের মেয়র আছে, যদিও আমাদের কলকাতা শহরে মেয়রের আন্ডারে পুলিশ ডিপার্টমেন্ট আসে না, কিন্তু ওদের ওখানে ওয়াশিংটন ডিসির যে মেয়র হয় তার আন্ডারে থাকে পুলিশ ডিপার্টমেন্ট। এই মেয়রের হাত থেকে রাতারাতি পুরো পুলিশ ডিপার্টমেন্ট সরিয়ে নিয়ে ডিরেক্ট নিয়ে নেওয়া হয়েছে আমেরিকার রাষ্ট্রপতির হাতে। বোঝা গেছে? এবং রাষ্ট্রপতি ট্রাম্প শহরে কেবলমাত্র পুলিশদেরকে নিজের আন্ডারে নিয়েছে তা নয়, এনজিটি মানে ন্যাশনাল গার্ড ট্রুপ ডিপ্লয় করে দিয়েছে। ন্যাশনাল গার্ড ট্রুপ কারা? সে দেশের সেনাবাহিনী। অর্থাৎ শহরে এই মুহূর্তে সেনা ঘুরছে, সেনার দখলে শহর। টোটাল বোঝা গেল? আচ্ছা, এবার ডোনাল্ড ট্রাম্পের তো কিছু যুক্তি আছে যে কেন এটা করা হলো রাতারাতি। ডোনাল্ড ট্রাম্পের যে যুক্তি সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকার রাজধানী, সেখানে ভায়োলেন্ট ক্রাইম মারাত্মকভাবে বেড়ে গেছে। অর্থাৎ চারিদিকে খুন, লুটপাট, রাহাজানি, এই সমস্ত কিছু চলছে। ঠিক, এবার আমাদের অনেকেরই, যারা আমরা ভারতবর্ষে থাকি, ধারণা খুব ভ্রান্ত যে আমেরিকা মানে ওদের রাস্তায় জল জমে না, আমেরিকা মানে ওখানে খুব সেফটি। এক্কেবারে নয়, এক্কেবারে নয়। অবস্থা দেখছেন তো, যে একটা দেশের রাজধানী, সেখানে পুলিশ ব্যবস্থা সরিয়ে সেনা নামিয়ে দিতে হচ্ছে। তো ওদের সমাজ ব্যবস্থা প্রচণ্ড পরিমাণে নষ্ট হওয়ার দিকে। ইউথ গ্যাং এরা দাপিয়ে বেড়াচ্ছে ওয়াশিংটন ডিসির শহর এবং রাস্তাঘাট। মানে ইয়াং ছেলেদের 15-20 জনের গ্যাং, তারা এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আমেরিকার রাজধানী, আমরা আমাদের দেশের যেখানে যেখানে খুঁত আছে অবশ্যই আলোচনা করব, নিজের মতো করে পাল্টানোর চেষ্টা করব। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি করি, আমাদের দেশে আর কি হবে, কি আর ইউরোপ আমেরিকা, ইউরোপ আমেরিকাও ভালো নেই। তো আমাদের দেশের নেগেটিভ দিক আমরা বেটার করব, কিন্তু সব সময় না দেশকে ইউরোপ আমেরিকা খুব ভালো, পজিটিভ, আমরা খুব নেগেটিভ, এই ধরনের মেন্টালিটিতে আমরা
আলোচনাটা খুব ভুল করি এবং সেটা করা উচিত নয়, রাইট? আমরা বলবো আমাদের দেশ যে অবস্থায় আছে আমরা অবশ্যই অনেক বেটার করব, আরো ভালো করার আছে, বাট সেটার জন্য আমরা আমেরিকার সঙ্গে তুলনা করব না, এটা একটু খেয়াল রাখা দরকার আমাদের, কারণ আমেরিকার অবস্থা হচ্ছে এটা। এবং ইউথ গ্যাংকে সামলানো, ভায়োলেন্ট ক্রাইম আটকানো, এবং যারা হোমলেস আছে, মানে প্রচুর লোকের ঘর বাড়ি নেই যারা ওয়াশিংটন ডিসির ফুটপাথে শুয়ে থাকে, এটাও শুনে আপনাদের অনেকের কাছে অবাক লাগবে। আপনারা এক কাজ করুন, আপনারা গুগল করুন। গুগল কাদের কোম্পানি? আমেরিকার কোম্পানি। তো গুগল নিশ্চয়ই আমেরিকার সম্পর্কে ভুল তথ্য দেবে না, আমেরিকার বদনাম করার জন্য তথ্য দেবে না। আমেরিকাতে মিলিয়নের ওপর লোক আছে, মিলিয়ন মানে 10 লাখ, যারা হোমলেস, যাদের ঘর নেই। হ্যাঁ, আমাদের এখানে যাদের ঘর নেই ওরা ত্রিপল টাঙিয়ে ফুটপাথে থাকে, আমেরিকাতে যাদের ঘর নেই ওরা একটা ওই বাচ্চাকে ছোটবেলায় একরকম মশারির মধ্যে রাখে, দেখেছেন? মশারিটা খুলে দিলে পুরো ঢেকে যায় বাচ্চাটা, ওই রকম বড় বড় ওদের ক্যাম্প মতো থাকে, ওইগুলোকে চাপা দিয়ে রাতে ওরা ফুটপাথে ঘুমোয়। তো আমেরিকাতেও ঘরহীন লোকজন প্রচুর। এই ফুটপাথে যারা শোয় তাদেরকে তুলে দেওয়ার জন্যও এনজিটি নামানো হয়েছে, ন্যাশনাল গার্ড ট্রুপ, যে শহর ফাঁকা করো, এদেরকে হাঁটাও এখান থেকে, উৎখাত। এবং আর একটা বড় কারণ হচ্ছে মেয়রের সঙ্গে ডিসএগ্রিমেন্ট হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের, যেটা বলছিলাম আপনারা গুগল করে দেখতে পেয়ে যাবেন। হোমলেস মানুষজন আমেরিকাতে প্রচুর। ডিসএগ্রিমেন্ট কিসের? মেয়র বলছে যে শহরের অবস্থা ভালো হচ্ছে, ক্রাইম কমছে, ইউথ গ্যাংয়ের দাপট কমছে। ডোনাল্ড ট্রাম্প বলছে না, কোথায় ভালো হচ্ছে, খারাপ হচ্ছে। তো মেয়রের সঙ্গে ডিসএগ্রিমেন্টে মেয়রের ক্ষমতা খর্ব করে পুলিশ ডিপার্টমেন্ট নিজের হাতে নিয়ে তার সঙ্গে আবার সেনাবাহিনীও নামিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বোঝা গেল এই অবধি। এবার আমরা যদি একটু ভারতবর্ষের সাপেক্ষে বুঝতে চেষ্টা করি, কারণ আমাদের ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষায় ভারতবর্ষের সাপেক্ষেই আমাদের বুঝতে হবে, এবং সেরকম অ্যানালিসিস করলে তবেই আমরা ঠিকঠাক নাম্বারটা পাবো। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। ভারতবর্ষের যে রাজধানী শহর সেটাকে আমরা কি বলি? নিউ দিল্লির রাজধানী শহরটাকে আমরা বলি দিল্লি এনসিআর, তাই তো? এবার দিল্লি এনসিআরে সেম ব্যাপার আছে। দিল্লি যদিও আমাদের এখানে একটা রাজ্য হিসেবেও ট্রিট হয়, ভোট হয়, বিধানসভা আছে, সেদিক থেকে বলছি। দিল্লির মুখ্যমন্ত্রী আগে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, এখন রেখা গুপ্ত বা গুপ্তা বোধ হয়, গুপ্তাই হবে হয়তো উচ্চারণ। বাট দিল্লির যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পশ্চিমবঙ্গ বা অন্য কোনো স্টেটের মুখ্যমন্ত্রীর মতো এতটা ফ্রি হ্যান্ড পাবেন না। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছুর কন্ট্রোল থাকে হোম মিনিস্ট্রির, পুলিশ প্রশাসন ইত্যাদি জায়গায়। মানে এই মুহূর্তে অমিত শাহ, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট্রালের, তার কন্ট্রোলে থাকে অনেক কিছু, কারণ দিল্লি এনসিআর হচ্ছে রাজধানী শহর। ঠিক সেরকম ভাবে ওয়াশিংটন ডিসিতে কিন্তু অনেক কিছু চাইলে কংগ্রেস এবং প্রেসিডেন্ট কন্ট্রোল করতে পারে। আর কংগ্রেস শুনে আবার অনেকে ভাবতে পারে আছে রাহুল গান্ধী ওয়াশিংটন ডিসিতে পুরো ক্ষমতায় আছে নাকি। না না, রাহুল গান্ধীর কংগ্রেস নয়। কংগ্রেস মানে আমাদের দেশের যে লোকসভা থেকে যারা নির্বাচন হয় এমপি, তারা কোথায় বসে? তাদের জায়গাটাকে কি বলি আমরা? পার্লামেন্ট বলি, তাই না? সংসদ ভবন। ঠিক সেরকম আমেরিকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটার নাম কংগ্রেস, কংগ্রেস পার্টি নয়, ঠিক আছে? তার মানে ওদের পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট তাদের হাতে ক্ষমতা থাকে ওয়াশিংটন ডিসিকে অনেক কিছু কন্ট্রোল করার। বোঝা গেছে? এবং সেই ক্ষমতার বলেই ডোনাল্ড ট্রাম্প এটা করেছেন। আমাদের বাকি স্টেটগুলোর মাথায় বসে থাকেন চিফ মিনিস্টার, সিএম, মমতা ব্যানার্জি থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা, নীতিশ কুমার, যে যে রাজ্যের সিএম। আমেরিকার বাকি স্টেটগুলোর মাথায় বসে থাকেন গভর্নর। আমাদের এখানেও গভর্নর আছেন, কিন্তু তার অতটা প্র্যাকটিক্যাল পাওয়ার নেই। কিন্তু আমেরিকাতে প্র্যাকটিক্যাল পাওয়ার রাজ্যের ক্ষেত্রে গভর্নরের এবং দেশের ক্ষেত্রে প্রেসিডেন্টের। আমাদের এখানেও প্রেসিডেন্ট আর গভর্নর আছে, কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যাল পাওয়ার রাজ্যের ক্ষেত্রে চিফ মিনিস্টারের, দেশের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের। বোঝা গেল? এইবার এই যে নিয়মটা আছে 1973-এর হোম রুল অ্যাক্ট, সেই নিয়মে বলা আছে যে যদি কখনো এমার্জেন্সি ঘোষণা করতে হয়, সেরকম সিচুয়েশন আসে, তাহলে এই আইনটা প্রয়োগ করে
ওয়াশিংটন ডিসির যে পুলিশ ব্যবস্থা, মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট, তার ক্ষমতা মেয়রের থেকে নিয়ে নিতে পারবে প্রেসিডেন্ট। এবং এই রুলটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে গতকাল আমেরিকাতে। ক্লিয়ার? আচ্ছা, এবার যে বিতর্কগুলো আসছে সেই বিতর্কগুলো এটা বলছে, আমাদের সব রকমই বুঝে রাখতে হবে যে এই যে ঘটনাটা ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প ঘটালেন, এটা এরপর আরো বিভিন্ন জায়গায় উনি অ্যাপ্লাই করতে পারেন। যেখানেই ওনার মনে হবে যে আমার মতো করে চলছে না, সেখানে নির্বাচিত মানুষের ভোট দিয়ে নির্বাচন করা সরকারকে বা লোককে উনি সরিয়ে দিয়ে নিজের হাতে সব নিয়ে নিতে পারেন, অর্থাৎ গণতন্ত্রের হত্যা। কেন? কারণ কিছুদিন আগেই আমরা দেখব যে কয়েকদিনের মধ্যে নিউ ইয়র্কে নির্বাচন আছে। নিউ ইয়র্ক আমেরিকার একটা খুব গুরুত্বপূর্ণ শহর। আমাদের যেমন দিল্লি রাজধানী, কিন্তু মুম্বাই অনেক বেশি ইকোনমিক শহর, তো ওদেরও ওয়াশিংটন ডিসি রাজধানী, কিন্তু নিউ ইয়র্কে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেশি হয়। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক দল থেকে দাঁড় করানো হচ্ছে মামদানিকে। ডেমোক্রেটিক কারা? এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন আমেরিকায়, জো বাইডেন, তিনি হচ্ছেন ডেমোক্রেটিক দল থেকে, আর এখন যে ডোনাল্ড ট্রাম্প আছেন ইনি হচ্ছেন রিপাবলিকান দল থেকে। ওকে, ডেমোক্রেটিক মানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী। এরা নিউ ইয়র্কের নির্বাচনে দাঁড় করাচ্ছে মামদানি ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান নেতা। এবার মামদানির পপুলারিটিতে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট ভীত, এবং উনি নিজেই কয়েকদিন আগে বলেছেন যে নিউ ইয়র্কে যদি মামদানি জিতে যায়, মানে ডেমোক্রেটিকরা জেতে, তাহলে নিউ ইয়র্কের কন্ট্রোল আমি নিজের হাতে নিয়ে নেব প্রেসিডেন্টের বলে। কি অবস্থা! হ্যাঁ, তো আলটিমেটলি কি হচ্ছে? ভয়েস অফ কমন পিপল, সাধারণ মানুষের স্বরকে অবরুদ্ধ করা হচ্ছে। সাধারণ মানুষ যাকে যেখানে ভোট দিয়ে জেতাবে সেই তো সাধারণ মানুষের প্রতিনিধি, তাকে সরিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার আমেরিকার কোর্ট কি বলে। ওখানেও আমাদের সুপ্রিম কোর্টের মতো ওদেরও কোর্ট আছে। কোর্ট প্রেসিডেন্টের সিদ্ধান্ত ওপরে কিছু বলতে পারে চাইলে। এবং যে আমেরিকা সারা পৃথিবীতে এখানে ডেমোক্রেসি নেই, ঠিক করতে হবে বলে ওখানে ঢুকে সরকার ফেলে দিয়ে নিজেদের মতো করে সব করে দেয়, সেই আমেরিকার, হিন্দিতে একটা কথা আছে দগলাপান, সেই বাংলায় বলে দোগলাগিরি, সেইটা সারা পৃথিবীর সামনে ক্লিয়ারলি ভিজিবল। যারা নিজের দেশের মধ্যে মেয়র টেয়রকে সরিয়ে দেয়, বলছে নিউ ইয়র্কে আমার দল না জিতলে আমি একে সরিয়ে দিয়ে নিজের হাতে পাওয়ার নিয়ে নেব, সে নাকি সারা পৃথিবীতে ডেমোক্রেসি বসাতে যাচ্ছে। এই হলো অবস্থা। আপডেট বুঝে গেলেন আপনারা? এবার আমি একটা কথা বলি আপনাদের। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম স্টার্ট আপ করার জন্য কিছু উৎসাহিত করার চেষ্টা করেছিলাম। এবার সেটা সম্পর্কে আমি দেখলাম আরেকটু আপনাদেরকে যদি কিছু তথ্য দেওয়া যায়। দেখুন, বিজনেস করতে গেলে অনেক সময় আপনাদের লোন দরকার হবে, অর্থাৎ টাকা দরকার হবে। এখন টাকা কোত্থেকে নেবেন? টাকা সব সময় ব্যাংক থেকে নেবেন। কোনো মহাজন ইত্যাদির কারোর কাছ থেকে নিলে যে মারাত্মক সুদ, শেষ হয়ে যাবেন। কিন্তু ব্যাংকে কাগজপত্রের একটু ঝামেলা থাকে। তবে ব্যাংকের বেশ কিছু স্কিম থাকে যেগুলো সাধারণ মানুষ আমরা জানতেই পারি না অনেক সময়। যেই সমস্ত স্কিমে যদি পাওয়া যায়, হ্যাঁ সবাই অ্যাপ্লাই করলে সবাই তো পাবে না, তার কিছু ক্রাইটেরিয়া আছে, বাট ওই স্কিমগুলো থেকে যদি বুদ্ধি করে টাকা পাওয়া যায়, সুদ অনেক কম হয়, অনেক সময় সুদ মকুব হয়ে যায়, অনেক সময় পুরো টাকাটাও শোধ করতে হয় না। তো আপনারা যদি বলেন এই ধরনের স্কিমগুলো নিয়ে এবং কোন স্কিমে কি এলিজিবিলিটি আছে, কারা পাবে, আমি কয়েকটা ভিডিও করে দেব। নাম্বার 1। নাম্বার 2, দেখুন ভারতবর্ষে একটা কথা আমি সবসময় বলি যে ভারতবর্ষে এমন কোনো সরকারি ব্যাংকের ব্রাঞ্চ নেই। আমি বন্ধন, এইচডিএফসি এরকম বেসরকারি ব্যাংক বলছি না, এমন কোনো সরকারি ব্যাংকের ব্রাঞ্চ নেই, এসবিআই, ইন্ডিয়ান ব্যাংক, পিএনবি, এই ধরনের কথা আমি বলছি, যেখানে আমাদের স্টুডেন্ট নেই। কারণ সারা ভারতবর্ষে সব থেকে বেশি ব্যাংকের পরীক্ষায় আড্ডা 24/7 ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাই পাশ করে, প্রত্যেক বছর করে, এটাই ট্রেন্ড। আগের বছরও করেছে, এবছরও করবে। তো প্রত্যেকটা ব্যাংকেই যারা ম্যানেজার আছে, হাই সম্ভাবনা তারা আমাদেরই স্টুডেন্ট। তো আমি আমাদের স্টুডেন্টদের প্রত্যেককে অনুরোধ করব যে যে ব্যাংকের ম্যানেজার, ক্লার্ক, যে পোস্টেই তোমরা চাকরি করছো না কেন এই সময়,
দেশের জন্য এক স্টেপ এক্সট্রা লোড নিতে হবে। যারা লোন নিতে যাচ্ছে তারা হয়তো অনেক কিছু বোঝে না, তাদেরকে ওয়েবসাইট থেকে পড়ে নিতে বললে তারা হয়তো বুঝবে না। আমি জানি তোমাদেরও প্রচুর লোড থাকে, সারাদিন কাজ থাকে, বাট আরেকটু কষ্ট করে নিজের লোড নিয়ে তাদেরকে একটু সহজ করে বোঝাও, বাংলায় বলে দাও যে এই এই কাগজ লাগবে, আপনি এই এই কাগজগুলো নিয়ে আসুন, তবে তারা সহজে জিনিসপত্রটা করতে পারবে। ইংলিশে 10টা ডকুমেন্ট বলে দিলে সে বুঝতে পারবে না, পরের দিন ভয় পেয়ে আর ব্যাংকে যাবেই না, দেশের ক্ষতি এটা। নাম্বার 1। নাম্বার 2, আপনারা যারা এই চ্যানেলের দর্শক, আপনাদের বাড়িতে যদি কোনো ইয়াং ছেলে মেয়ে থাকে বা কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি আমার কথা শোনো, যার ব্যাংকের ম্যানেজার হওয়ার বা ব্যাংকের ক্লার্ক হওয়ার অর্থাৎ সরকারি ব্যাংকে চাকরি করার ইচ্ছে আছে, ব্যাংকে আমরা সবাই গেছি, ব্যাংকের ম্যানেজার বা ক্লার্ক আমরা সবাই চিনি, ক্লার্ক মানে যারা ক্যাশিয়ার হয়, তাহলে তাদেরকে আমি গাইড করব। আমি মানে গোটা আড্ডা 24/7 ইনস্টিটিউটের টিম তাদেরকে গাইড করবে চাকরি পাওয়ানোর জন্য। আমি একটু সহজ করে 2 মিনিটে বলে দিই, শুনে নিন, আপনাদেরও বাড়িতে ছেলে মেয়ে থাকতে পারে, কাজে লেগে যেতে পারে। ব্যাংকের পরীক্ষায় বসার জন্য প্রথম লাগে বয়স। জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের বয়স থাকতে হয় 21 থেকে 30-এর মধ্যে, ওবিসি যাদের আছে তাদের বয়স থাকতে হয় 21 থেকে 33-এর মধ্যে, এসসি বা এসটি যাদের আছে তাদের বয়স থাকতে হয় 21 থেকে 35-এর মধ্যে। এর কম হলেও হয় না, এর বেশি হলেও পরীক্ষায় বসা যায় না। বোঝা গেল? 2 নাম্বার যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন। অনেকেরই ভুল ধারণা আছে যে সায়েন্স বা কমার্সে হয়তো গ্র্যাজুয়েশন করলে ব্যাংকের চাকরির পরীক্ষায় বসা যায় না। সায়েন্স, কমার্স, আর্টস যে যাতে ইচ্ছা করতে পারে, কেউ বাংলা অনার্স, ইতিহাস নিয়েও পড়তে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। 2, পাস কোর্স অনার্সের কোনো ব্যাপার নেই, যে যা ইচ্ছা নিয়ে পড়তে পারে, গ্র্যাজুয়েট হলেই হলো। 3, রেগুলার ডিস্টেন্সের কোনো ব্যাপার নেই, গ্র্যাজুয়েট হলেই হলো। 4, কোনো নির্দিষ্ট পার্সেন্টেজের ব্যাপার নেই যে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস পেতেই হবে, গ্র্যাজুয়েটটা হলেই হলো। বোঝা গেল? 3rd ব্যাপার, অনেকের ধারণা ব্যাংকের পরীক্ষার কোশ্চেন বুঝি ইংরাজি আর হিন্দিতেই হয়। ইংরাজি আর হিন্দিতে কোশ্চেন আগে হতো, এখন ম্যানেজারের পরীক্ষায় ইংরাজি আর হিন্দিতেই হয়। ক্লার্কের পরীক্ষায় যারা ক্যাশিয়ার হবে, কোশ্চেন বাংলাতেও পাওয়া যায়, আপনি ক্লিক করলে বাংলায় পুরো কোশ্চেন বাংলায় চলে আসবে, তো ঘাবড়ানোর কোনো জায়গা নেই। এটা লাস্ট 2-3 বছর হলো চালু করেছে সরকার, যে বাংলাতেও বাঙালি ছেলেমেয়ে চাইলে পরীক্ষা দিতে পারবে, তো ঘাবড়ানোর কোনো জায়গা নেই, কোশ্চেন বাংলাতেও পাওয়া যাবে। আর কেউ ক্লার্ক হিসেবে জয়েন করলে 8 বছরের মধ্যে সে ম্যানেজার হয়েই যাবে, তো প্রমোশন তো আছেই ডিপার্টমেন্টাল। নেক্সট, ব্যাংকের পরীক্ষা সব থেকে ভালো ব্যাপার হলো প্রত্যেক বছর না 10টা পরীক্ষা হয় ব্যাংকের, সিলেবাস একই, ওই সিলেবাসটা পড়ে রেডি করে নিতে 4 মাস সময় লাগবে, খুব ছোট সিলেবাস হয় ব্যাংকে। এবার এসবিআই এর ম্যানেজার ক্লার্ক, আইবিপিএস এর ম্যানেজার ক্লার্ক, আরআরবির ম্যানেজার ক্লার্ক, এলআইসি এও এডিও, এলআইসির এজেন্ট বলছি না, এলআইসির অফিসার, এও এডিও, আরবিআই গ্রেড বি অ্যাসিস্ট্যান্ট, এনআইএসিএল, এই ধরনের বেশ কিছু পরীক্ষা থাকে, মোট বছরে 10টা পরীক্ষা হয়। তার মানে যেটা হলো, একটা ছেলে বা মেয়ে রেডি হলো, ও জানুয়ারি মাসে একটা পরীক্ষা দিতে গেল, পেল না, চিন্তা নেই, 1.5 মাসের মধ্যে আর একটা পরীক্ষা থাকবে। ফেব্রুয়ারিতে দিতে গেল, পেল না, চিন্তা নেই, এপ্রিলে আবার পরীক্ষা পাবে, দিতে গেল, পেল না, চিন্তা নেই, ও মেতে আবার পরীক্ষা পাবে, দিতে গেল, এবার হয়ে গেল। যখন সিলেবাস রেডি, ও কটা পরীক্ষায় ফেল করবে? এত ফেল করে উঠতে পারবে না। কিন্তু আমি যদি অন্য পরীক্ষা দেখি যে WBCS অফিসার হবে, বিডিও হবে, বছরে একটাই চান্স, এবছর হলো, যদি না পেল আবার পরের বছর, না পেল আবার পরের বছর। কিন্তু এখানে কার্যত প্রত্যেক 1.5 মাসে একটা করে পরীক্ষা, তো কত ফেল করবে? এই মাসে ফেল করে যা যা ওর শিক্ষা হলো সেগুলো তো বেটার করে নিয়ে 1.5 মাস পরের পরীক্ষায় বেটার করেই দেবে না। এটা হলো ব্যাংকের পরীক্ষা সব থেকে বড় সুযোগ, যে 10টা সুযোগ আছে এক বছরে। আর আমরা আমাদের অফলাইন ক্লাস এবছরের জন্য শুরু করছি 18ই আগস্ট, অফলাইন একদম সামনাসামনি পড়াবো, অনলাইনে নয়। সিলেবাস শেষ হয়ে যাবে 31শে ডিসেম্বরের মধ্যে, বলেইছি 4 মাস মতো লাগে সিলেবাস শেষ করতে। আমাদের অফিস হচ্ছে মৌলালিতে, কলকাতার,
মানে শিয়ালদা থেকে হেঁটে 10 মিনিট, হাওড়া থেকে এলে বাসে 15-20 মিনিট, মৌলালি মোড়। যে কোচিং ফিজ আছে সেই কোচিং ফিজ আমরা ঠিক করেছি চাকরি পাবার পর নেব ছেলে মেয়েদের থেকে, কারণ এখন ওদের হাতে টাকা নেই, বাড়ি থেকেই টাকা নিয়ে আসবে, কত টাকা বাড়ি থেকে আনবে, চাকরি পেয়ে নিক, চাকরি পেয়ে মাইনে পেয়ে ফার্স্ট মাসে তারপর টাকা দেবে কোচিং ফিজটা, ঠিক আছে। আর ওর এখানে বসে ক্লাস করা তার একটা বেসিক খরচ থাকে, বইপত্র, মক টেস্ট, তার জন্য অল্প কিছু টাকা জাস্ট ইনস্টিটিউট ফিজ ওকে প্রথমে দিতে হবে, বাকি ফুল কোচিং ফিজ মেন টাকাটা, বেশিরভাগ টাকা ও চাকরি পেয়ে দেবে। এবং যারা দূর থেকে এসে 4 মাস থেকে পড়াশোনা করবে তাদের থাকা খাওয়ার টোটাল ব্যবস্থা বেলঘড়িয়ার মেসে টোটাল করে দেওয়া হবে, কোথায় থাকবে কোথায় খাবে কোনো চিন্তা নেই, সমস্তটা ওকে বলে দেওয়া হবে, ঠিক আছে। তো আপনাদের বাড়িতে যদি এরকম কোনো ছেলে মেয়ে থাকে, আপনার সন্তান কেউ যার বয়স এর রেঞ্জের মধ্যে পড়ছে, এবং যে গ্র্যাজুয়েট, বা যদি কোনো স্টুডেন্ট কেউ ছোট বয়সী ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখে থাকো যার বয়স এই রেঞ্জে পড়ছে এবং যে গ্র্যাজুয়েট, তাহলে যোগাযোগ করে নাও। 18ই আগস্ট থেকে শুরু করে দাও পড়াশোনা, পরের বছর দেখবে এই সময় তুমি ব্যাংকে চাকরি করছো। কি করে যোগাযোগ করবে আমি বলে দিচ্ছি। এই যে নাম্বারটা, এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লিজ এটাতে ফোন বা মেসেজ করো না, ফোনে আমি কথা বলে নেবো, আমি নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, তখন কথা বলবো। আপাতত কি করবে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে কি লিখবে, হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখবে, আর কিচ্ছু লিখতে হবে না। তোমার কাছে দেখবে অটোমেটিক একটা গ্রুপের লিঙ্ক চলে গেছে, তুমি ওই গ্রুপটায় ক্লিক করে জয়েন হয়ে যাবে। আমি গ্রুপে সমস্ত তথ্য দিয়ে দেবো, কোন সময় আমাকে ফোনে পাবে সেটাও আমি গ্রুপে বলে দেবো, সেই সময় ফোন করো, ছাত্রছাত্রীদের বলছি। তো যদি কোনো গার্জিয়ান ফোন করেন সেই সময় ফোন করবেন, আমি কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।